আবার বলে দিচ্ছি অপটিমাল হাইপারপ্লেন এ হাইপারপ্লেন H equal to x belongs to the power n such that C transpose x equal to z star is said to be an optimal hyperplane. It's said to be an optimal hyperplane of a convex set S of a convex set S of feasible solution of an LPP डेफिनेशन लिखा अच्छी ऑप्टिमल हाइपरप्लेन ए हाइपरप्लेन H equal to x belongs to the power n such that C transpose x equal to z star it's said to be an देखो it's said to be an optimal hyperplane of a convex set S capital S of feasible solution of an LPP full stop দিয়ে লেখো if for an optimal solution x naught of the LPP C transpose of x naught equal to z star ব্র্যাকেটের মধ্যে লেখো z স্টারটা কি বলে দিই লেখো z star is the optimal value z star is the optimal value of objective function z star is the optimal value of the objective function লেখো and for any other বুঝিয়ে দিচ্ছি u belongs to S C transpose u less or equal to z star C transpose u less or equal to z star small u এটা z star for maximization problem এই যে লিখে দিয়েছি এনি আদার ইউ বিলংস টু এস কমা দিয়ে সি ট্রান্সপোজ ইউ লেস অর ইকুয়াল টু জেড স্টার ফর ম্যাক্সিমাইজেশন প্রবলেম অ্যান্ড সি এটা লেখো অ্যান্ড সি ট্রান্সপোজ ইউ greater or equal to z star for minimization problem for minimization problem কি কথাটা বলা হয়েছে দেখো অপটিমাল হাইপারপ্লেনের ডেফিনেশন সোজা কথায় বলতে গেলে এই ডেফিনেশনটাকে সহজভাবে এটুকু বলা যায় আমরা যখন গ্রাফিক্যাল সলিউশন করেছিলাম ধরো এইটা আমার আমি ধরে নিচ্ছি এইটুকু রিজিয়ন আমার ফিজিবল রিজিয়ন আমি বড় করে একটু ছবিটা আঁকি সাপোজ এইটা হচ্ছে এস এটা হচ্ছে ফিজিবল রিজিয়ন দেখো এই এস যে ফিজিবল রিজিয়নটা ছিল এইটা হচ্ছে ফিজিবল রিজিয়ন মিউট করে দাও এটা হচ্ছে ফিজিবল রিজিয়ন আমরা কি করতাম
যে যখন এলপিপিটাকে সাজাতাম তখন হচ্ছে ম্যাক্স জেড ইকুয়াল টু সাপোজ 2x1 প্লাস 3x2, এটাকে আমরা বলতাম হচ্ছে অবজেক্টিভ ফাংশান, আর সাবজেক্ট টু কিছু একটা থাকতো। এখন অপটিমাল হাইপারপ্লেন কোনটা? অপটিমাল হাইপারপ্লেন হচ্ছে প্রফিট লাইনটা। প্রফিট লাইনের যে ইকুয়েশান ওটাকে আমরা হচ্ছে অপটিমাল হাইপারপ্লেন, সোজা কথায় বলতে গেলে। কেন? এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর মধ্যে এই পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্ট যেটা কি জেডটাকে ম্যাক্সিমাম করছে। এখন আমি ধরে নিলাম যে এক্স নট কোনো একটা পয়েন্ট আছে, ওই এক্স নট পয়েন্টের জন্য জেডটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে, আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটাকে আমি কত ধরলাম, জেড স্টার। তাহলে এই 2x1 প্লাস 3x2 ইকুয়াল টু জেড স্টার, এটা একটা প্রফিট লাইনের মতো দেখতে হয়। ওই যে স্ট্রেট লাইনটা, ওই স্ট্রেট লাইনটাকেই বলছি হচ্ছে অপটিমাল হাইপারপ্লেন। আবার রিপিট, কোনো একটা এলপিপি নিয়েছো যেটা ম্যাক্সিমাইজেশান প্রবলেম, ম্যাক্স জেড ইকুয়াল টু 2x1 প্লাস 3x2 এরকম আকারে আছে, সাবজেক্ট টু কিছু না কিছু দেওয়া আছে। এখন অপটিমাল হাইপারপ্লেন ডেফিনেশান কি? অপটিমাল হাইপারপ্লেন ডেফিনেশান পেতে গেলে তোমাকে প্রথম ফিজিবল রিজনের সঙ্গে অপটিমাল হাইপারপ্লেনের রিলেশান আছে। এখন এটা সাপোজ আমাদের ফিজিবল রিজন এস, তাহলে অপটিমাল হাইপারপ্লেন কোনটা করব? এই যে ফিজিবল রিজনের অ্যানি ওয়ান যে কোনো একটা কর্নার পয়েন্ট কি জেডটাকে কী করে দেয়, ম্যাক্সিমাইজেশান ভ্যালু দেয়, ম্যাক্স ভ্যালু দেয়। এখন আমি ধরে নিচ্ছি এই কর্নার পয়েন্টগুলোর মধ্যে কোনো একটা কর্নার পয়েন্ট সাপোজ এক্স নট, তাহলে এক্স নটের জন্য কি জেড ফাংশানটা ম্যাক্সিমাম ভ্যালু দেবে। ওই জেড ফাংশানের ম্যাক্সিমাম ভ্যালু যেটা, সেটাকে আমি এক্স নটের জন্য সাপোজ জেড স্টার ভাবলাম। তাহলে 2x1 প্লাস 3x2 ইকুয়াল টু কত, জেড স্টার। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাচ্ছ। এটাকে আমরা যখন গ্রাফিক্যাল সলিউশন পড়েছিলাম তখন এটাকে আমরা প্রফিট লাইন বলতাম। আপাতত দৃষ্টিতে এটাকে বলে দেবো আমরা কি, একটা অপটিমাল হাইপার প্লেন। এই অপটিমাল হাইপার প্লেন পেতে গেলে আরও দুটো কন্ডিশন দরকার থাকে। সেটা কি, যে এসের মধ্যে যত সমস্ত ভ্যালু আছে, এসের মধ্যে যত সমস্ত ভ্যালু আছে সবগুলো যদি এই ইকুয়েশনে বসিয়ে দাও, এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু, জেস্টার কিন্তু একটা ফিক্সড ভ্যালু, 2, 20, 30, 40 কিছু একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে। তো যেহেতু এটা প্রফিট লাইন, তার মানে এই রিজনের মধ্যে, ফিজিবল রিজনের মধ্যে যত সমস্ত এসের মানে এক্সের ভ্যালুগুলো আছে বা x1 x2 টু ডাইমেনশনাল ভ্যালুগুলো আছে, সব কটা যদি এই জায়গাতে চাপিয়ে দাও, সবসময় অলওয়েজ কোনটা বড় হওয়া উচিত ঋত্বিক? যেহেতু জেস্টারটা ম্যাক্সিমাম হয়ে আছে, কোনটা বড় হওয়া উচিত? যে স্টারটা। এই জন্য বলেছি দেখো সিটি, এই সিটি নিয়ে ঘাবড়াবে না, আমি একটু অন্য বই থেকে করাচ্ছি বলে সিটি নোটেশান দিয়েছি। অ্যাকচুয়ালি হচ্ছে হওয়া উচিত সি ট্রান্সপোজ ইউ, কারণ তখনই বললাম যে সিএক্সটাকে হোল্ড করাতে গেলে এটা কলম ম্যাট্রিক্স নাহলে হয় না। তার মানে ফর অল বলতে পারি, ফর অল ইউ বিলংস টু কত এস, এটা ইমপ্লাইজ করবে সিটি ইউ কত, অবশ্যই জে স্টার, কারণ জে স্টারটা ম্যাক্সিমাম ভ্যালু হয়ে আছে। এটা সঙ্গে মিনিমাইজেশন প্রবলেম হলে এটা হয়ে যাবে সিটি অফ ইউ লেস অর ইকুয়াল টু গ্রেটার অর ইকুয়াল টু কত, জে স্টার, এটা কম ভ্যালু হবে। এই হচ্ছে অপটিমাল হাইপারপ্লেনের ব্যাপার, আর কিছু নয়। তার মানে অপটিমাল হাইপারপ্লেন হতে গেলে আপাতত দৃষ্টিতে আমি যদি একটা দুটো ভ্যারিয়েবল নিয়ে যদি কোনো এলপিপি ফর্ম করি, মানে গ্রাফিক্যাল সলিউশন করি, তাহলে বোঝা যাচ্ছে যে ওই প্রফিট লাইনটাই অপটিমাল হাইপারপ্লেনের সঙ্গে কম্পেয়ার করে দেওয়া যায়। এই হলো অপটিমাল হাইপারপ্লেনের ডেফিনেশন। চলে আসো এবার লেখো, এটা থিওরিম করাই, থিওরিমটা পরীক্ষাতে বারে বারে আসে। লেখো দ্য অপটিমাল হাইপারপ্লেন, লেখো দ্য অপটিমাল হাইপারপ্লেন, the optimal hyperplane is a supporting hyperplane, the optimal hyperplane, the optimal hyperplane is a supporting hyperplane in the convex set of feasible solution of an LPP. The optimal hyperplane is a supporting hyperplane in the convex set of feasible solution, convex set of feasible solution. আবার বলছি, the optimal hyperplane is a supporting hyperplane in the convex set of feasible solution. আচ্ছা আমাকে বলো, আমি যখন একটু আগে একটা ডায়াগ্রাম এঁকেছিলাম, এরকম কিছু একটা ডায়াগ্রাম এঁকেছিলাম, তো আমি নাকি এটাকে ফিজিবল রিজন বলেছিলাম। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি এইটা প্রফিট লাইন, এইটা এই জে স্টার ইকুয়াল টু সাপোজ ওই যেটা আমাদের নোটেশান ছিল, জে স্টার ইকুয়াল টু সিটি অফ কত এক্স, এটা আমাদের হচ্ছে, বলো আগের দিন করে দিলাম তো, সাপোর্টিং হাইপারপ্লেন ডেফিনেশন পড়লাম তো।
সাপোর্টিং হাইপারপ্লেনের ডেফিনেশান ছিল এটাই, কোনো একটা হাইপারপ্লেনকে আমি কোনো একটা পয়েন্টে সাপোর্টিং হাইপারপ্লেন বলবো কোনো একটা ফিজিবল রিজিয়নের সাপেক্ষে কতগুলো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। যদি যদি কোনো একটা পয়েন্ট তুমি ফিজিবল রিজিয়ন থেকে নাও, অবশ্যই সেটা যদি একটা বাউন্ডারি পয়েন্ট হয়, তাহলে অলওয়েজ সি ট্রান্সপোজ অফ ওয়াই ইকুয়াল টু জেড। আগের দিন করেছিলে ক্লাস, সঞ্জিত ছিলে তো? দেখো খাতাটা দেখো, মানে সাপোর্টিং হাইপারপ্লেনের এটা ছবিটা এরকম ছিল। সাপোজ এটা আমার ফিজিবল রিজিয়ন, তো তাহলে এইটা হচ্ছে, মনে পড়ছে, এইটা হচ্ছে এইচ, ওই এইচ সমান হচ্ছে সি ট্রান্সপোজ কত এক্স ইকুয়াল টু জেড। এটা এটা হচ্ছে সাপোর্টিং হাইপারপ্লেন বলবো কোন পয়েন্টে, ওয়াই পয়েন্টে। তাহলে সি টি অফ কত ওয়াই ইকুয়াল টু কত ফেরাবে, জেডকে ফেরাবে, যেহেতু ওয়াইটা এইটার উপরে আছে, আর ওয়াইটা অবশ্যই এটার কি বাউন্ডারি পয়েন্ট হতে হবে, মানে ফিজিবল রিজনের বাউন্ডারি পয়েন্ট হতে হবে। আর সঙ্গে কতগুলো ক্রাইটেরিয়া ছিল, ফর অল ইউ বিলংস টু এস, ওই সি ট্রান্সপোজ অফ ইউ কত আইদার গ্রেটার অর ইকুয়াল টু জেড অথবা লেস অর ইকুয়াল টু জেড, দুটো দুরকম নেওয়া হচ্ছে। কারণ যদি তোমার ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয় তখন একরকম রিলেশন পাবে, আর যদি মিনিমাইজেশন প্রবলেম হয় তখন আর এরকম রিলেশন পাবে, এই জন্য দুটো নেওয়া হয় এখানে। সঞ্জিত এবার বোঝা গেল? আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, দ্য অপটিমাল হাইপারপ্লেন এই যে সাপোর্টিং হাইপারপ্লেন। আচ্ছা বলো তো, আমি যা শিখলে ওরা বলেছে অপটিমাল হাইপারপ্লেন, এই যে সাপোর্টিং হাইপারপ্লেন, সত্যি ভেবে দেখো আমি যে ডায়াগ্রামটা নিয়েছি এটাকে প্রথমে বলি আমি হচ্ছে সাপোর্টিং হাইপারপ্লেন সাপোজ। তাহলে একটু আগে এরকম একটা ছবি দিয়ে তোমাকে বোঝালাম, এটাও কি হয়ে যাচ্ছে বলো, অপটিমাল হাইপারপ্লেনটা সাপোর্ট। এই ডায়াগ্রামটা দেখে আপাতত টু ভ্যারিয়েবলের নেই, এই ডায়াগ্রামটা দেখে কি মনে হচ্ছে একটা অপটিমাল হাইপারপ্লেন সাপোর্টিং হাইপারপ্লেন হয়ে যাচ্ছে? দেখো একটু আগে তোমাকে আমি এটাকেই বললাম একটা অপটিমাল হাইপারপ্লেনের ডেফিনেশান। কারণ দেখো এটা প্রফিট লাইন, কোনো একটা আমি পয়েন্ট দিয়ে পাস করে দিয়েছি, ফিজিবল রিজনে কোনো একটা কর্নার পয়েন্ট দিয়ে পাস করেছি, আপাতত এটাকে বলতে পারি জেড স্টার ইকুয়াল টু সি অফ কত এক্স। এটা একটা অপটিমাল হাইপারপ্লেন, একটু আগে তোমাকে ডেফিনেশান শিখিয়েছি। এখন একটু হাইপারপ্লেনে ফিরে যাও, সত্যি এটা হাইপারপ্লেন ডেফিনেশানগুলোকে স্যাটিসফাই করে যাচ্ছে কিনা দেখো তো, সাপোর্টিং হাইপারপ্লেন ডেফিনেশানগুলোকে স্যাটিসফাই করে যাচ্ছে কিনা দেখো তো, কোন পয়েন্টে সাপোর্টিং হাইপারপ্লেন হয়ে যাচ্ছে, কোন পয়েন্টে সাপোর্টিং হাইপারপ্লেন হয়ে যাচ্ছে সঞ্জিত? এই 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 যে এই পয়েন্টটাতে দেখো, সাপোজ এটাকে ওয়াই ভেবে নাও না, কোনো একটা পয়েন্ট, তাহলে ওয়াই পয়েন্টে এই যে প্লেনটা, এটা একটা দেখো তো সাপোর্টিং হাইপারপ্লেন ডেফিনেশানগুলোকে স্যাটিসফাই করছে কিনা। তোমার হাতে ভাবো আছে একটা হচ্ছে অপটিমাল হাইপারপ্লেন, তো অপটিমাল হাইপারপ্লেন হতে গেলে তোমার হাতে যেসব কন্ডিশানগুলো ছিল, কী কী কন্ডিশান ছিল অপটিমাল হাইপারপ্লেন হতে গেলে, যেটা দরকার তোমার কি, অবজেক্টিভ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু যেখানে আছে জেড স্টারে আছে, সেই জেড স্টার ইকুয়াল টু কোনো একটা ইকুয়েশন, স্ট্রেট লাইন ইকুয়েশন বানিয়ে ফেলাও। মানে সোজা কথায় বলতে গেলে এটা একটা প্রফিট লাইন, তো অবশ্যই প্রফিট লাইনটা কোনো একটা কর্নার পয়েন্ট দিয়ে পাস করে, আর যখনই এটা জেড স্টার ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে তখন তোমার হাতে বাই ডিফল্ট চলে এসছে ফর অল ইউ বিলংস টু এস সিটি অফ ইউ লেস অর ইকুয়াল টু কত জেড স্টার, এটা তোমার হাতে আছে। তাহলে এই ডেফিনেশনটাকে ঘুরিয়ে কি আমি একটু সেপারেটিং হাইপারপ্লেনে যেতে বলতে পারি না? সেপারেটিং হাইপারপ্লেনও হয়ে যাচ্ছে হিসেব মতো। দেখো কোন পয়েন্টের জন্য সেপারেটিং হাইপারপ্লেন হয়ে যাচ্ছে, এই স্ট্রেট লাইনটা বা এই হাইপারপ্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, ওয়াই পয়েন্ট দিয়ে পাস করেছে। আবার দেখো ওই ওয়াই পয়েন্টটা, এটাকে একটা বাউন্ডারির যে কোনো একটা পয়েন্ট বলতেই পারো, আদতে কর্নার পয়েন্ট, বাট এটাকে বাউন্ডারিরও একটা পয়েন্ট বলতে পারো, হ্যাঁ কি না? আমার তো এইটা তো ফিজিবল রিজিয়ন ছিল, এই ফিজিবল রিজিয়ন ছিল, এই পয়েন্টটা বাউন্ডারিরও একটা পয়েন্ট, মানে ফিজিবল বাউন্ডারি একটা পয়েন্ট, তাহলে বলতেই পারি সিটি অফ ইউ ইকুয়াল টু কাকে ফেরাচ্ছে, জে স্টারকে ফিরিয়ে দিচ্ছে। আবার দেখো ফর অল ইউ বিলংস টু কত এস, কি হয়ে যাবে সিটি অফ সিটি, এটা ওয়াই, সিটি অফ ইউ লেস অর ইকুয়াল টু কত জেড স্টার। তার মানে আপাতত ডেফিনেশান থেকে বোঝা যাচ্ছে, বাট আমাকে প্রুফটা তো ম্যাথমেটিক্যালি করাতে হবে। প্রুফটা দেখো, লাবণ্য নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি? কেন? সবাই কি একই রকম হচ্ছে? আর কার ভালো এসছে বলো তো? বলো না, আমার তো এখানে আচ্ছা দেখো আগে
আচ্ছা হোক, আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, বুঝে নিও একটু ওখান থেকেও। আচ্ছা দেখো প্রুফটা লেখো। লেখো লেট আস কনসিডার দ্য ম্যাক্সিমাইজেশন প্রবলেম। Let us consider the maximization problem. Full stop দিয়ে লেখো let S be the convex set of feasible solution. Let us consider নেটওয়ার্কের প্রবলেম হলে বলবে আমাকে। লেখো let us consider the maximization problem. Full stop দিয়ে লেখো let S be the convex set. Let S be the convex set of feasible solution. Let S be the convex set of feasible solution. A is equal to x belongs to e to the power n such that C transpose of x equal to কত z star. লেখো be an optimal hyperplane. লেখো and x naught এটা একটা পয়েন্ট কিন্তু and x naught be the optimal solution of the LPP. লেখো then we can write C transpose of x naught bar equal to নিশ্চয়ই j স্টারকে ফেরাবে। এটা কি বললাম, আমরা একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম নিয়ে আলোচনা করছি। দেখো লেট এস বি দ্য কনভেক্স সেট অফ ফিজিবল সলিউশন, ছবিটা সবসময় মাথাতে থাকবে, একটু টু ভ্যারিয়েবল দেখে নেবে। তো এসটা হচ্ছে আমাদের ফিজিবল সলিউশন যেটা হচ্ছে কনভেক্স সেট, আর এইচটা হচ্ছে একটা কি আমি অপটিমাল হাইপারপ্লেন বলেছি। তো অপটিমাল হাইপারপ্লেন বলা মানে ওর মধ্যে কিছু কন্ডিশন কিন্তু লুকিয়ে আছে। তো এখন হচ্ছে এইচ ইকুয়াল টু অপটিমাল হাইপারপ্লেন এক্স বিলংস টু ই টু দি পাওয়ার এন সি ট্রান্সপোজ অফ এক্স ইকুয়াল টু কত জেড স্টার। তার মানে হিসেব মতো টু ভ্যারিয়েবলে নিতে গেলে এটা প্রফিট লাইনের মতো দেখাচ্ছে। যাই হোক, এবার বললাম তো এই যে অপটিমাল হাইপারপ্লেন এর তো একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হিসেব মতো জেড স্টার নিয়েছি। এই জেড স্টার এক্সের কোন ভ্যালুর জন্য জেড স্টার ফেরাচ্ছে, এক্সের ভ্যালু যখন এক্স নট তখন হচ্ছে জে স্টার ফেরাচ্ছে। এই জন্য বলেছি যে এক্স জিরো বি দ্য অপটিমাল সলিউশন অফ দ্য এলপিপি, দেন উই ক্যান রাইট সি ট্রান্সপোজ অফ এক্স নট ইকুয়াল টু কত জে স্টার। এটুকু লেখা যায়, কারণ জে স্টার এটা কিন্তু একটা নিউমেরিক্যাল ভ্যালু, এখানে কিন্তু ভেক্টর আর নেই। আচ্ছা এই জায়গাতে আর ভেক্টর ফর্ম দেওয়া কি উচিত না উচিত নয়? এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু দেবে। হ্যাঁ ঠিক আছে, এটা সি ট্রান্সপোজ এক্স নট ইকুয়াল টু কত জেড স্টার। তার মানে এই এক্স নট পার্টিকুলার এক্স যখন হচ্ছে মানে ভ্যালু যখন এক্স নট তখন হচ্ছে জেড স্টার হয়ে যাচ্ছে, এটা বলতে চাইছি। আচ্ছা লেখো লেট, আচ্ছা দাঁড়ো ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দিই। লেখো we are to establish that we are to establish that no point of this hyperplane is an interior point of S। বা ল্যাঙ্গুয়েজটা এভাবে লিখতে পারতে যে ইট ইজ এনাফ টু শো দ্যাট, এটা একটু ল্যাঙ্গুয়েজটা উল্লেখ করে দাও তো। ইট ইজ এনাফ টু শো দ্যাট নো পয়েন্ট অফ দিস হাইপারপ্লেন ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। লেখো ইট ইজ এনাফ
It is enough to show that no point of this hyperplane is an interior point of কত s। সোজা কথায় বলতে গেলে যে নো পয়েন্ট অফ দিস হাইপারপ্লেন মানে হাইপারপ্লেনের কোনো পয়েন্ট যেন এস সেটের ইন্টেরিয়র পয়েন্ট না হয়, বা সোজা কথায় বলতে গেলে যে এই যে প্রফিট লাইনটা, এটা তো প্রফিট লাইন নিয়েছিলাম, জেড স্টার ইকুয়াল টু কত ওই সিটি অফ কত এক্স। এই যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই স্ট্রেট লাইনের কোনো পয়েন্ট যেন ফিজিবল রিজনের মধ্যে না চলে আসে। যদি এইটুকুই দেখাতে পারি তাহলেই কিন্তু আমাদের স্টেটমেন্টটা প্রুফ হয়ে যাবে। ইট ইজ এনাফ টু শো দ্যাট, কি বললাম, ইট ইজ এনাফ টু শো দ্যাট নো পয়েন্ট অফ দিস হাইপারপ্লেন ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এক্স। এটা প্রুফ করলেই এনাফ। কেন? কারণ আমাকে সাপোর্টিং হাইপারপ্লেন বলো ইন্টেরিয়র, কারণ বাউন্ডারি পয়েন্ট হতে হয়, কারণ সেপারেটিং হাইপারপ্লেন হতে গেলে ডায়াগ্রামগুলো নিয়েছিলাম, এই রকমওয়ালা ডায়াগ্রাম নিয়েছিলাম। এই হাইপারপ্লেন যদি এর মধ্যে ইন্টেরিয়র পয়েন্টে চলে আসে, মানে হাইপারপ্লেনের কিছু পয়েন্ট যদি এর মধ্যে চলে আসে, তাহলে বাউন্ডারি পয়েন্টের কনসেপ্টগুলো পাবে না। আর সবথেকে বড় কথা, ওই সি স্টার অফ ইউ লেস অর ইকুয়াল টু জেড স্টার বা সি টি অফ ইউ গ্রেটার অর ইকুয়াল টু জেড স্টার, সেইটুকু জিনিসও তুমি দেখাতে পারবে না। তার জন্যই এটা বলা হলো যে এই হাইপারপ্লেনের সবকটা পয়েন্ট, যতগুলো পয়েন্ট আছে, সেটা যদি এস সেটের ইন্টেরিয়র পয়েন্ট নয়, এইটুকু দেখাতে পারি, বা উল্টোভাবে ঘুরে যদি বাউন্ডারি পয়েন্ট দেখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের থিওরেমটা প্রুফ হয়ে যাবে। কারণ সাপোর্টিং হাইপারপ্লেনের ডেফিনেশানে ছিল কোনো একটা পয়েন্টে সাপোর্টিং হাইপারপ্লেন হতে গেলে ওই পয়েন্টে জন্য হাইপারপ্লেনটাকে স্যাটিসফাই হতে হতো, আর সঙ্গে কি ওই সিটি বা সিটি ইউ লেস অর ইকুয়াল টু জেড স্টার অথবা সিটি ইউ গ্রেটার অর ইকুয়াল টু জেড স্টার, সেটা যদি এই জায়গাতে চলে আসে, তাহলে গ্রেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু ডেফিনেশানগুলোকে হোল্ড করাতে পারবে না। তার জন্যই এটাই যথেষ্ট। যদি আমরা এটুকুই প্রুভ করে দিতে পারি যে হাইপারপ্লেনের কোনো পয়েন্ট এসের ইন্টেরিয়র পয়েন্ট নয়, বা প্রফিট লাইনটা যদি এসের ভেতর দিয়ে না চলে যায়, তবে ওটাকে আমি বলে দিতে পারবো কি ওটা একটা সাপোর্টিং হাইপারপ্লেন। তো আমরা সেভাবেই এগোবো। লেখো লেট এক্স নট, লেখো লেট এক্স নট বি এ পয়েন্ট অন দ্য হাইপারপ্লেন লেখো লেট এক্স নট মানে ওই যে পয়েন্টটা নিয়েছিলাম, দুটো বই থেকে একটু কম্পেয়ার করে লিখে দিচ্ছি। ক্যালকুলেশনটা এই বইতে ভালো আছে আর ওটাতে ল্যাঙ্গুয়েজটাও ভালো আছে। লেখো লেট এক্স নট be a point on the hyperplane, হাইপারপ্লেনটা অ্যাকচুয়ালি এটা নিয়েছি, সি ট্রান্সপোজ অফ এক্স ইকুয়াল টু জেড স্টার, এটা নিয়েছিলাম। লেখো বি অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। আমি ধরে নিলাম, জোর করে ধরে নিচ্ছি, আমি দেখাতে চাইছি হাইপারপ্লেনের কোনো পয়েন্ট হচ্ছে এসের ইন্টেরিয়র পয়েন্ট নয়, বাট আমি জোর করে ধরে নিচ্ছি না, হাইপারপ্লেনের এক্স নট পয়েন্টটা, এটা হাইপারপ্লেন, কিন্তু হাইপারপ্লেনের এক্স নট পয়েন্টটা কার ইন্টেরিয়র পয়েন্ট, এসের ইন্টেরিয়র পয়েন্ট, এটুকু বলতে চাইছি। লেখো লেট এক্স নট বি, বলো না, হাইপারপ্লেন তো আমি তো ওখানে অপটিমাল হাইপারপ্লেন ধরে নিচ্ছি না, এই জন্য জে স্টার নিয়েছি। তুমি এটা বলে দাও তো, লেট এক্স নট বি এ পয়েন্ট অন দ্য অপটিমাল হাইপারপ্লেন করে দাও, সঞ্জিত অপটিমাল হাইপারপ্লেন করে দাও। কারণ অপটিমাল হাইপারপ্লেন পেতে গেলে ডান দিকে তো আমাদের ম্যাক্স ভ্যালুটা দরকার থাকে না। অপটিমাল হাইপারপ্লেন বলে দাও। লেখো লেট এক্স নট বি এ পয়েন্ট অন দ্য অপটিমাল হাইপারপ্লেন সি ট্রান্সপোজ অফ এক্স ইকুয়াল টু কত জেড স্টার। লেখো কমাতে লেখো বি অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, বি অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। আমি ধরে নিলাম না এই পয়েন্টটা হচ্ছে এক্স নট পয়েন্টটা, এটা একটা এসের ইন্টেরিয়র পয়েন্ট। আমি দেখাতে চাইছিলাম বাউন্ডারি পয়েন্ট এসের, বাট জোর করে ধরে দিচ্ছি যে এই পয়েন্টটা হাইপারপ্লেনের ওপরেও আছে, সঙ্গে এই পয়েন্টটা হাইপারপ্লেনের ওপরেও আছে, সঙ্গে এই পয়েন্টটা হচ্ছে এসের ইন্টেরিয়র পয়েন্ট। মানে ছবিটা ঠিক যেন, যদি একটু ইমাজিন করতে চাও, ছবিটা ঠিক যেন এই রকম আরও একটা ব্যাপার হয়ে যাবে, জেড স্টার ইকুয়াল টু কত সি ট্রান্সপোজ অফ এক্স, এই একটা পয়েন্ট, এইটা সাপোজ এক্স নট, এই এক্স নট পয়েন্টটা দেখো এই হাইপারপ্লেনের উপরেও আছে, জোর করে ধরে নিচ্ছি। আবার এই পয়েন্টটা হচ্ছে, তাহলে ধরাটা ভুল হয়েছে, কোথাও একটা আসবে। আবার এই এক্স পয়েন্টটা দেখো এই এস সেটের কি ইন্টেরিয়র পয়েন্ট আকারে লিখছি আমি। আচ্ছা, এখন কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে না ঠিক হয়েছে?
আচ্ছা দেখো, আচ্ছা লেখো লেখো দেন there exists an epsilon neighborhood of x naught, then there exists an epsilon neighborhood of x naught which contain entirely in the convex set S. আবার বলছি, then there exists an epsilon neighborhood of x naught which contains entirely in the convex set S. কি বলতে চাইলাম, ছবিটা যদি নিতে চাও তো নাও, একটু বড় করে ছবি নিই আমি। এইটা সাপোজ আমাদের এস, আমি না জোর করে এইখানে একটা, এই জায়গাতে একটা হচ্ছে এক্স নটটাকে পয়েন্টটাকে নিয়ে নিয়েছি, এই জায়গাতে এক্স নট পয়েন্টটা নিয়ে নিয়েছি। এক্স নট পয়েন্টটা এইখানে থাকার কথা, আমি জোর করে এখানে নিয়েছি, মানে প্রফিট লাইনটা ঠিক যেন ওই ফিজিবল রিজনের মাঝখান দিয়ে চলে গেছে। তো ওরা বলেছে যে দেন দেয়ার এক্সিস্ট এপসাইলন নেবারহুড অফ এক্স নট, এই এক্স নট যেটা পয়েন্টটা ছিল 2 ডাইমেনশনাল পয়েন্ট, এর একটা এপসাইলন নেবারহুড, সাপোজ একটা সার্কুলার নেবারহুড নিলাম, এইটুকু হচ্ছে কত এপসাইলন, এইটুকু লেন্থ। বড় করে ছবিটা আঁকি, ওখানে কি দেখা যাচ্ছে কি জানি, এইখানে এক্স নট নিয়েছ এরকম একটা, এটা ধরো এপসাইলন নেবারহুড, তার মানে এটা কত এপসাইলন। কি বললাম দেখো, দেন দেয়ার এক্সিস্ট অ্যান এপসাইলন নেবারহুড অফ এক্স নট হুইচ কন্টেন্স এন্টায়ারলি ইন দ্য কনভেক্স সেট। তার মানে এই এপসাইলন নেবারহুডটা, এপসাইলনটা একটা কিছু এপসাইলন আছে, অবশ্যই এপসাইলন পজিটিভ গ্রেটার দেন 0, কিন্তু কিছু একটা এপসাইলন তো আছে যে এপসাইলন নেবারহুডের মধ্যে সমস্ত পয়েন্টগুলো এসের মধ্যে থেকে যাবে, দেয়ার এক্সিস্টে থাকবে, হ্যাঁ কি না। যদি তুমি এক্স নট পয়েন্টটাকে যদি তুমি বলো, আমি তো এখানে 2 ডাইমেনশনালটা পার্টিকুলার তোমাকে বোঝানোর জন্য জাস্ট 2 ডাইমেনশনাল নিয়েই বুঝিয়েছি, তোমার বুঝতে যেটা সুবিধা হবে আমাকে তো সেটা বলতে হবে। আমি বোর্ডে 2 ডাইমেনশনালটা আঁকতে পারবো বলে এটুকু করছি, 1 ডাইমেনশনাল নিলেও হতো। 1 ডাইমেনশনাল হাইপারপ্লেন কী আছে, একটা পয়েন্ট শুধু, ওর তুমি কি করবে, কিছু ছবি আমি আঁকতে পারবো সঞ্জিত? 1 ডাইমেনশনাল হাইপারপ্লেন কি, জাস্ট পয়েন্ট একটা, সেটাকে কি করব আমি এখানে, কি বললাম বোঝা গেল কথাটা? দেখো তো যাই হোক, যেটা হচ্ছে যে একটা কিছু তো এপসাইলন আছে, দেখো এপসাইলন কিন্তু বেশি নিয়ে নিলে এই এপসাইলন নেবারহুডটা আবার কি, এটা কিন্তু এসের বাইরে বেরিয়ে চলে আসতে পারে, বাট এরকম কিছু এপসাইলন খোঁজা যাবে যাতে করে এপসাইলন নেবারহুডের সমস্ত পয়েন্টগুলো এসের পয়েন্ট হয়ে যায়, ওটুকুই ওরা বললো। বাট যদি আমি এই জায়গাতে নিতাম, মানে অরিজিনালি এক্সটা কিন্তু এই জায়গাতে থাকার কথা ছিল, এই জায়গাতে যদি এপসাইলন নেবারহুড করতে, সেক্ষেত্রে কিন্তু এপসাইলন নেবারহুডের কিছু পোর্শন এসের বাইরে চলে আসতো। যাই হোক, তো আমাদের এখানে হচ্ছে এক্স নট পয়েন্টটাকে আমি ইন্টেরিয়র পয়েন্ট নিয়েছি এসে, তার জন্য একটা এপসাইলন নেবারহুড খুঁজেছি, অবশ্যই এপসাইলন নেবারহুডটা এসের মধ্যে থাকবে, ওইটুকুই বলা হলো। আচ্ছা লেখো, শো এ পয়েন্ট x1 belongs to S, লেখো শো আদার পয়েন্ট, লেখো শো আদার পয়েন্ট x1 belongs to S can be written in the form, ফর্মটা লিখছি দেখো, এরকম ফর্মে লেখা যায়, x1 equal to x naught minus plus epsilon by 2 c by এটা। সো আদার পয়েন্ট অফ x1 কী করে লেখা যাচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি একটু মনে মনে ভেবে নিচ্ছি, এই পয়েন্টটা না, এই যে এই পয়েন্টটা হচ্ছে x1, বা সবথেকে ভালো হচ্ছে এই পয়েন্টটাই বলি, এই পয়েন্টটাই x1 বলি, একেবারে বাউন্ডারি লাগোয়া যে পয়েন্টটা আছে এইটাই x1 বলি আমি, তাহলে আর একটু বোঝাতে সুবিধা হবে। এই পয়েন্টটা হচ্ছে x1, এটা যে কোনো একটা পয়েন্ট নাও, সোজা কথা হচ্ছে যে এরা বলতে চাইলো কি, সো আদার পয়েন্ট x1, এই x1 পয়েন্টটা কার, এসের অন্য যে কোনো একটা পয়েন্টটাকে নাকি এই রকম ফর্মে লেখা যায়। আবার বলি যে
শো পয়েন্ট x1 এসের অন্য একটা পয়েন্টকে এই ফিজিবল রিজনের আদার পয়েন্টে নাকি এই স্ট্রাকচারে লেখা যায়, এই স্ট্রাকচারে লেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে কি করে লেখা যাচ্ছে, একটু ভেবে দেখো। x1 পয়েন্ট, x0 পয়েন্ট, ε/2 এটা একটা জাস্ট ফিক্সড রিয়াল নাম্বার। সি ভেক্টর বাই সি ভেক্টরের মড এটা একটা ইউনিট ভেক্টর, হ্যাঁ কি না ঋত্বিক? এই ভেক্টরটা ইউনিট ভেক্টর। তো আমি যদি এখানে ইউনিট ভেক্টর নিয়ে নিই তাহলে নাকি এসের যে কোনো একটা পয়েন্টকে এই রকম স্ট্রাকচারে ঘুরিয়ে লেখা যায়। কি করে লেখা যায় আমি একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখাই। আমি এটা লিখবে না, আমি একটু না x1 মাইনাস একটু x0 করতে চাইছি, x1 মাইনাস x0। এখন বলো x1 মাইনাস x0 এটা যদি ও থাকে তাহলে এইটুকু লেন্থটা কত, এইটুকু লেন্থটা কত, পুরো এটা x1, এটা x1, আর আমি x1 থেকে x0 বাদ দিচ্ছি, তাহলে x1 মাইনাস x1 হিসেব মতো কত দিচ্ছে, কত দিচ্ছে বলো, কত দিচ্ছে? এপসাইলন দিচ্ছে, হ্যাঁ কি না বলো? x1 মাইনাস জাস্ট এপসাইলন দিচ্ছে। এবার বলো এদিকে আমার ε/2 না নিয়ে আমি এটাকে তখন তাহলে আমাকে অ্যারেঞ্জ করতে এপসাইলন লিখতে হবে। আমি এবার একটু এপসাইলন লিখছি, যেহেতু আমি x1 পয়েন্টটাকে বাউন্ডারিতে নিয়ে চলে এসেছিলাম, এপসাইলন লিখছি। এবার দেখো লেন্থ মানে আমরা অলওয়েজ নর্ম বুঝি, হ্যাঁ কি না? লেন্থ মানে তো দুটো ভেক্টরের নর্মটাকে আমরা লেন্থ বলি। যদি আমরা এটা নিই তাহলে এপসাইলন অফ সি বাই, বা মড নিয়ে নাও না, সি বাই এইটুকু ভ্যালু কত দেবে? একটা ভেক্টর, এটা একটা ইউনিট ভেক্টর, কিন্তু তার আগে বলো এটা একটা ইউনিট ভেক্টর, হ্যাঁ কি না? এইটুকু ভেক্টরটা কি ইউনিট ভেক্টর নাকি? একটা ইউনিট ভেক্টরের যদি মডিউলাস বা নর্ম নাও তাহলে ইউনিট ভেক্টরের ভ্যালুটা কত দেয়? ইউনিট ভেক্টরের 1, তাহলে এই ভ্যালুটা কত চলে আসবে? 1 চলে আসবে। আর এদিকে এপসাইলন ছিল, তাহলে দেখো তো x1 মাইনাস x0 এই যে লেন্থটুকু, সেই লেন্থটুকু কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে? কার সঙ্গে সমান হচ্ছে? এপসাইলনের সঙ্গে সমান হচ্ছে। তার মানে এই জায়গাতে যদি আমি অনলি একটা ইউনিট ভেক্টর আনি, এটা একটা ইউনিট নর্মাল ভেক্টর হয়ে যায়। যদি একটা ইউনিট নর্মাল ভেক্টর আনি তবেই কিন্তু যে কোনো একটা পয়েন্ট যেটা x1 এস ফিজিবল রিজনের পয়েন্ট, সেটাকে অলওয়েজ এই ফর্মে লেখা যাবে, ওইটুকুই বলতে চাইলাম। তো এখানে আমি তো কি কোথায় নিয়েছি দিইনি, তার জন্য ε/2 দিয়েছি। তুমি এপসাইলন লিখতেও পারো। ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? আবার বলি, এসের কোনো একটা পয়েন্টকে অলওয়েজ এই স্ট্রাকচারে লেখা যায়। স্ট্রাকচারে লেখা যায় এই জন্যই x0, দেখো ভেক্টর, তো ভেক্টর হলে রাইট হ্যান্ড সাইডেরও ভেক্টর আসবে, লেফট হ্যান্ড সাইডেও ভেক্টর আসবে। লেফট হ্যান্ড সাইডে ভেক্টর আছে, রাইট হ্যান্ড সাইডেও ভেক্টর, দুটো কম্পোনেন্ট নিয়ে ভেক্টর হওয়া উচিত। এটা তো একটা ভেক্টর ফর্মে আছে পয়েন্ট, এটা তো একটা নিউমেরিক্যাল পয়েন্ট, আমরা তো এগুলো ভ্যালিড নয়। 1 2 + 3 এটা কিন্তু ইনভ্যালিড, 1 2 + 3 এটা কিন্তু ইনভ্যালিড। এটার সঙ্গে আমাকে একটা ইউনিট ভেক্টর যদি নিয়ে নেই তাহলে কিন্তু এই রেজাল্টের উপরে কোনো হ্যাম্পার করে না। সেই ইউনিট ভেক্টরটা কত? c/c কত? এই যে c ভেক্টর বাই তার মডিউলাস, এটা ইউনিট ভেক্টর। এবার তোমাকে তো আমি তো ব্যাক ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম যে হ্যাঁ, যদি আমরা এই স্ট্রাকচার নেই তাহলে x1 থেকে x0 এই যে দুটো পয়েন্টের সাবট্রাক্ট ভ্যালু যেটা, সেটা কিন্তু এপসাইলনের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, যেটা অলরেডি তোমাকে ক্যালকুলেশন করে দেখালাম। তো এইটুকু মাথায় রাখবে, যদি আমরা ভেক্টর কম্পোনেন্ট রাইট হ্যান্ড সাইডে ভেক্টর, লেফট হ্যান্ড সাইডে ভেক্টরের সঙ্গে যদি অ্যারেঞ্জ করতে চাই, আর এইখানে সেই এপসাইলনটুকু নেবে যেটা এদের মধ্যে সাবট্রাক্ট ভ্যালু। আমি x1টা কোথায় জানি না, x1 মাইনাস মানে এই x1 পয়েন্টটা কার উপরে আছে আমি জানি না, তার জন্য একটা আরবিট্রারি ε/2 নিয়েছি। এপসাইলন নিতে হবে এমন কোনো কথা নয়, যা খুশি নাও, যেটা নেবে এখানে যেই ভ্যালুটা নেবে সেই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি x1 আর x0 এর কি সাবট্রাক্ট ভ্যালু। যাই হোক, এবার চলে আসো, লেখো নাও, বা ইমপ্লাইজ দিয়ে লেখো ইমপ্লাইজ দিয়ে লেখো, যেটা লিখতে চাইছিলাম, নর্ম অফ x1 মাইনাস x0 জাস্ট লেন্থরা ইকুয়াল টু হিসেব মতো এটা চলে আসবে ε/2 পজিটিভওয়ালা সংখ্যা, নর্ম অফ সি বাই নর্ম অফ কত? সি, এটুকু। এটা তার মানে নর্ম অফ x1 বলো, মড বলো, নর্ম না নিলে মড নাও না, দুটো
পয়েন্টের মধ্যে ডিস্ট্যান্স, এইগুলোকে আমরা নর্ম দিয়ে বোঝাতাম তো, x1 মাইনাস এক্স নট। হ্যাঁ, তো হবে না? ওপরে কি ছিল আমাদের? দুটো তো ভেক্টর ছিল, এটা তো ভেক্টর ছিল সি, আর এদিকে নিচে তো আমি প্রথম থেকে নর্ম লিখে রেখেছিলাম। তো এর উপরে যদি নর্ম চাপাও তো আবার কি নর্ম চাপবে না? কি বলতে চাইছো বলো আমাকে, শর্মিষ্ঠা কি বলতে চাইছো বলো? দুটোই নর্ম কেন? তোমাকে যদি বলি সি বাই মড সি, এটা নর্ম ছেড়ে দাও। আচ্ছা, এটার একটা মডিউলাস নাও তো, তুমি কি করবে? মডিউলাস অফ সি বাই মড সি, বলো এইটুকু লিখবে হ্যাঁ কি না? এটুকু লিখবে। এটা মানে কি? মড সি বাই মড সি লেখা যায় না? ওটাই তো লিখলাম। এটা 1 এপসাইলন বাই 2। আচ্ছা লেখো, তবে শুধু আমি হচ্ছে ডিস্টেন্সটা, এদের মধ্যে ডিস্টেন্সটা তোমাকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ এপসাইলন বাই 2, এই ডিস্টেন্সটা x1 মাইনাস এক্স নট এপসাইলন বাই 2। আর এপসাইলন এমনভাবে নিয়েছো তাতে করে, এপসাইলনটা এমনভাবে নিয়েছো তুমি তাতে করে কিন্তু ওই রিজিয়নটা এসের বাইরে বেরিয়ে চলে যাচ্ছে না। একটু ভেবে দেখো, এমন এপসাইলন নিয়েছো তাতে করে ওই যে আমি নেবারহুডটা নিয়েছিলাম, এক্স নটের যে নেবারহুড নিয়েছিলাম সেটা কিন্তু এসের বাইরে ছিল না। আর আমি যেহেতু ডিস্টেন্সটা এপসাইলন বাই 2 পেয়েছি, তার মানে অলওয়েজ x1 পয়েন্টটাকে আমি এসের মধ্যে রাখতে পারবো। লেখো, লেট, এটা যে এক্সে থাকে তার জন্য এইটুকুই প্রমাণ, মানে x1 যে কোনো একটা পয়েন্ট x1 সেটা যে এসের পয়েন্ট সেইটুকু দেখানোর জন্য এইটুকুই এনাফ। লেখো লেট, লেখো। আচ্ছা আচ্ছা, আমাকে বলো x1 পয়েন্টটা কার পয়েন্ট হয়ে যাচ্ছে? x1 পয়েন্টটা হয়ে যাচ্ছে তোমার এসের পয়েন্ট একটা। লেখো, হ্যাঁ নেবারহুডের পয়েন্ট, সোজা কথা এসের পয়েন্টও বলতে পারো। হ্যাঁ হতো, হ্যাঁ নিশ্চয়ই হতো, নিশ্চয়ই বলতে পারো। তোমাকে দেখালাম বা একবারে বাউন্ডারিতে হয়ে যাবে, দেখালাম না যে এক্সালনটা ওই সার্কুলারের জন্য একবার বাউন্ডারিতে। আচ্ছা লেখো, লেট সি ট্রান্সপোজ অফ x1 ইকুয়াল টু z1। তার মানে কিছুই করলাম না, যেহেতু হাইপার প্লেনের পয়েন্টগুলো, হাইপার প্লেনের পয়েন্ট সেগুলো হচ্ছে এসের ইন্টেরিয়র পয়েন্ট হয়ে গেছে, তার মানে বলতে পারি আর x1 পয়েন্টটা সেটাও কার পয়েন্ট হয়ে গেছে? এসের পয়েন্ট হয়ে গেছে। তার মানে এই x1 পয়েন্টের জন্য হাইপার প্লেন বা অপটিমাল হাইপার প্লেনের ভ্যালু এখন আর জেড স্টার দেবে না, নতুন একটা z1 দেবে। আমার হাতে এই তো ছিল, মেন ছিল জেড এর ইকুয়াল টু সাপোজ 2x1 প্লাস 5x2। এখন অন্য একটা x1 ভ্যালুর জন্য পয়েন্ট, কিন্তু x1 পয়েন্টের জন্য নতুন একটা কি পাবে? নতুন একটা z1 পাবে, নতুন একটা জেডের ভ্যালু পাবে। সেই জেডের ভ্যালুটাকে আমি z1 বলতে চাইছি। আবার বলি যে যেহেতু x1 পয়েন্টটা এখন দেখতে পাচ্ছি হাইপার প্লেনেরও পয়েন্ট হয়ে যাচ্ছে, আবার ওদিকে কি এসেরও পয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি সিটি অফ x1 ইকুয়াল টু কত? z1। এই z1টা কোথায় আছে? মেন হাইপার প্লেনে। তুমি এক্সের জায়গাতে x1 বসিয়ে দাও, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বসিয়ে দাও, তার জন্য একটা কি জেড ফিরে পাবে, সেই জেডটাকে আমি z1 লিখলাম। লেখো, লেখো নাও z1 সমান সি ট্রান্সপোজ অফ x1 এর জায়গাতে না ওই ভ্যালুটা বসাচ্ছি। একটু আগে একটা x1 এর ভ্যালু আমি করে রেখেছিলাম, x1 এর ভ্যালুটা কত ছিল বলো তো? x1 এর ভ্যালুটা করে রেখেছিলাম এক্স নট প্লাস প্লাস এপসাইলন বাই 2 সি অফ বাই নর্ম অফ কত? সি। এইটুকু আমি লিখতে পারি। কেন বলো? নর্ম দিয়েই করো, নর্ম দিয়েই করো, নর্ম দিয়েই করো, নর্ম দিয়ে শিখেছিলাম। যেহেতু লেফট হ্যান্ড সাইডে নর্ম নিয়েছিলাম না, দেখো লেফট হ্যান্ড সাইড নর্ম নিয়েছিলাম তো। সি ট্রান্সপোজ অফ, বলো
হ্যাঁ সেটুকু বলতে পারো না, 2 ডাইমেনশনাল ভেক্টর তো আমরা কত ডাইমেনশনাল নেই, 3 ডাইমেনশনাল নেই না, তার কোনো কথা কি আছে বলো। মডিউলাস মড আর নর্মের মধ্যে নর্মটা ম্যাক্সিমাম আমরা কিন্তু মোর দেন 3 ডাইমেনশনাল হলে নর্মের কনসেপ্টটা চলে আসে, যেটা আমরা ইনার প্রোডাক্টে পড়েছিলাম। আর তোমার মডিউলাসটা হচ্ছে তোমার 2 ডাইমেনশনাল বলতে পারো বা 3 ডাইমেনশনাল বলতে পারো সঞ্জিত। অ্যাকচুয়ালি আমি এখানে ডাইমেনশানটা তো কিছু বলে দিইনি, তার জন্য নর্মগুলো নেওয়া হচ্ছে। চাইলে তুমি মড দিতে পারতে, সেক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশান থাকতো। হ্যাঁ আচ্ছা, ε/2 সি ট্রান্সপোজ অফ সি বাই নর্ম অফ কত সি, এটুকু লিখতে পারি। আচ্ছা, সি ট্রান্সপোজ অফ এক্স নটের একটা ভ্যালু আমি কোথাও একটু করে রেখেছিলাম, জেড স্টার ছিল না, প্লাস ε/2 এই ভ্যালুটা কত হবে, পজিটিভ তো হবে, এইটার একটা ভ্যালু চাই। যদি এইটুকু ভ্যালু তুমি বলো না, আচ্ছা এইটুকু কি কনসেপ্ট কারো মাথায় আসছে? লেফট হ্যান্ড সাইডে এটা ভেক্টর না নিউমেরিক্যাল ভ্যালু? লেফট হ্যান্ড সাইডে এটা নিউমেরিক্যাল ভ্যালু না ভেক্টর? এটা নিউমেরিক্যাল, তাহলে এটা নিউমেরিক্যাল, তাহলে এটাকে কি হতে হবে? সিটি আর সিটা নিউমেরিক্যাল ভ্যালু, তার মানে দুটো নিউমেরিক্যাল ভ্যালু হতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই জিনিসটা কি ভ্যালু বের করব? এই ভ্যালুটা এটা সি ট্রান্সপোজ আর সি ডট আকারে আছে না কি আকারে আছে, যে আকারেই থাকুক, এটা একটা নর্মের ডেফিনেশানটাকে হোল্ড করে দেবে। সি ট্রান্সপোজ আর সি অ্যাকচুয়ালি ভেক্টর, একই ভেক্টর, একবার কলম ওয়াইজ আছে তো একবার কি রো ওয়াইজ আছে। অ্যাকচুয়ালি এইটুকু মাথায় রাখবে এখানে। হ্যাঁ নর্ম অফ কত, নর্ম অফ সি স্কোয়ার দেবে, ওইটাই এই যে সি ট্রান্সপোজ কমা সি, এটা যা আর সি কমা সি একই ভেক্টর। নর্ম অফ সি কমা সিকে মানে এই নোটেশানটাই হচ্ছে এটা, একটু গুলোবে না, কারণ এগুলো নিউমেরিক্যাল ভ্যালু আছে। সি ট্রান্সপোজ আর সি এই নোটেশান যা, এটা ডান দিকে একটু লিখে নাও। সি ট্রান্সপোজ সি ডিফাইন করা হয়েছে নর্ম অফ সি বা সব ইকুয়াল ভ্যালু। এবার বলো নর্ম অফ সি কমা সির ডেফিনেশান কী ছিল? নর্ম অফ সি কমা সির মানে এই নর্ম অফ সি কমা সিকে আমরা কীভাবে লিখতাম, এর ভ্যালুটা কী থাকতো? ইনার প্রোডাক্ট অফ সি কমা সিকে কত লিখতাম বলো কত লিখতাম এটা? ওই নর্মাল ইনার প্রোডাক্টের স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টের আন্ডারে সঞ্জিত না, সে লেখার দরকার নেই। হ্যাঁ, সেটা লেখার দরকার নেই, তুমি নর্মাল বলো। যদি এন ডাইমেনশনাল সির যদি ভেক্টর এন ডাইমেনশনাল থাকে, স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টের আন্ডারে আমরা কী শিখেছিলাম? ইনার প্রোডাক্ট অফ সি কমা সিকে কত লিখতে পারতাম? ইনার প্রোডাক্ট অফ আলফা কমা আলফাকে নর্ম অফ আলফা স্কোয়ার লিখতাম না? লিখতাম তো, ওইটাই তো ওই ভ্যালুটা, এই যে সিটি, এটা তো নিউমেরিক্যাল ভ্যালু, তাহলে এ তো একটা ভ্যালু পাবে। এ কিছু নয়, দুটো ভেক্টর ডট প্রোডাক্ট মতো হয়ে আছে। তো সি ট্রান্সপোজ সি যা, ইনার প্রোডাক্ট অফ সি কমা সিতা ইকুয়াল টু কত? নর্ম অফ সির হোল স্কোয়ার, নর্মের যে ডেফিনেশান ছিল, যেহেতু আমি পুরোটা নর্ম দিয়ে কনভার্ট করেছি। তার মানে এই জায়গাতে বলো, বুঝে দিচ্ছি, বলো কি বলতে চাইছো? আচ্ছা, ইনার প্রোডাক্ট তো এটা তো দুটো সেম ভেক্টর ইনার প্রোডাক্ট করছো। আমরা যখন ইনার প্রোডাক্ট করি তাতে A1 A2 A3 এইটা, আর যদি হচ্ছে A1 A2 A3 এই দুটো ভেক্টর যদি ইনার প্রোডাক্ট করি, তাহলে রেজাল্ট কী আসবে? উল্টে যাবে, মানে রেজাল্ট যেটা আসবে সেটা এইটার সঙ্গে এটা ইনার প্রোডাক্ট করে যে ভ্যালু আসবে, এটা যদি আমি রো ওয়াইজ নিয়ে নিই, তাহলে কি আলাদা ভ্যালু আসবে না একই ভ্যালু আসবে? ভেক্টর তো একই, শুধু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সময় কোনো সময় ট্রান্সপোজ নিতে হচ্ছে শুধু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাকে স্যাটিসফাই করানোর জন্য, আর কিছু কাজ নেই ওর।
তাহলে এখানে দেখো সি ট্রান্সপোজ সি দুটো ভেক্টর ইনার প্রোডাক্ট, এটাও যা এই নোটেশনটা। আমি এই নোটেশনটা কেন দিলাম, কারণ এইটা থেকেই তোমরা ইউজড হয়ে গেছো যে এইটা মানে নর্ম অফ আলফা স্কোয়ার, নর্ম অফ সি স্কোয়ার। বাট এটাও যা এটাও তা, সেম কম্পোনেন্ট, তো শুধু নেওয়া হয়েছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সময় এইগুলোর ভ্যালু আছে, এই ভেক্টরগুলোর ভ্যালু আছে, আদারওয়াইজ এর কোনো কাজ নেই। সি ট্রান্সপোজ কি সি নেব বলো? সে কমপ্লেক্স না, যেটা হতে পারে। যাই হোক, আপাতত হচ্ছে এইটুকু যে এটা থেকে এটা। এবার বলো এরকম একটা রিলেশান তুমি পেলে, তার মানে Z1 ইকুয়াল টু জে স্টার প্লাস এপসাইলন বাই 2 নর্ম অফ কত সি ভেক্টর। এটা কি পেপার পেলে দেখো। আচ্ছা এবার বলো Z1 বড় হবে না জেড স্টার বড় হবে? তার মানে এইটা কিন্তু স্ট্রিক্টলি বড়, হ্যাঁ স্ট্রিক্টলি বড় থাকবে। বলো এইটুকু দেবে কিনা? দ্যাট ইজ Z1 গ্রেটার অর ইকুয়াল টু কত জে স্টার। এটা কি পসিবল? এটা কি পসিবল? কেন, আমি তো বলে দিয়েছিলাম যে অপটিমাল হাইপারপ্লেনের সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু